আপনারা যারা 'ফরেস্ট গাম্প' সিনেমাটা দেখছেন তারা এটা মনে করতে পারবেন যে ফরেস্ট গাম্প সাধু হয়ে যায়। তার ওই মুখ ভর্তি দাড়ি। সাধু হয় না, সাধুর একটা বেগ ধরে। ধরে সে দৌড়ানো শুরু করে। দৌড়াতেই থাকে, দৌড়াতেই থাকে। তার এই দাড়ি মুখে দৌড়ানো দেখে অনেকেই তারে মনে করে যে একজন সাধু, এর সঙ্গে দৌড়াতে হবে। দৌড়াতে, দৌড়াতে কিছুদিন পরে হঠাৎ করে ফরেস্ট গাম্প দৌড়ানো বন্ধ করে দেয়। তার সঙ্গে যারা দৌড়াচ্ছিল তারা হতভম্ব হয়ে যায়। তারা জিজ্ঞেস করে যে, "তুমি দৌড়াচ্ছ না কেন আর?" সে বলে, "আমার ইচ্ছা করতেছে না।" তখন মানে পুরো দৃশ্যটা এরকম দাঁড়ায়, পর্দার সামনে যারা ছবিটা দেখতেছেন, তাদের কাছে ওই লোকগুলো, যে লোকগুলো বোকার মতো ফরেস্ট গাম্পের পেছনে দৌড়াচ্ছিল, তাদের হচ্ছে খুব হাস্যকর মনে হয়। তারা হাসাহাসি করেন দর্শকরা যে, "এই লোকগুলো কত বড় বোকা। ফরেস্ট গাম্পকে চিনতে না পেরে সাধু ভেবে তার পেছন, পেছন দৌড়াচ্ছিল।" ফরেস্ট গাম্প উদাসীনভাবে দাঁড়ায় থাকে। আমি বারবার ওই লোকগুলোর পজিশনে নিজেকে ভাবি এবং আজকে সকালে উঠে আবার ওই লোকগুলোর পজিশনে নিজেকে আবিষ্কার করলাম। যে আমরা আসলে ভাবতেছিলাম যে বিসিবি সাধু, বিসিবি দৌড়াচ্ছে। একটা লড়াইয়ের পথে দৌড়াচ্ছে। কিন্তু বিসিবি ফরেস্ট গাম্পের মতো হঠাৎ করে দাঁড়ায় পড়ল। বলল, "না, আমি দৌড়াবো না।" আমরা বোকার মতো বিসিবির দিকে তাকাচ্ছি একবার, পেছন দিকে তাকাচ্ছি। কোথাও কেউ নাই। কেউ দৌড়াতে চায় না। আর আমাদের দেখে এই যে যারা শুরু থেকে বলতেছিল ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, এসব লড়াইয়ে নামা ঠিক না, তারা ওই দর্শকগুলোর মতো হাসতেছে। যে এই কতগুলো গাধা, এরা ফরেস্ট গাম্পের পেছনে দৌড়াচ্ছিল। আমাদের এই গাধাটা কে সাজালো? আজকে আমি একা না তো। এই দেশের কোটি, কোটি মানুষ মনে, মনে দৌড়টা শুরু করছিল যে আমরা একটা লড়াই করতে যাচ্ছি। হারি জিতি সেটা পরের কথা। একটা লড়াই করতে যাচ্ছি। একটা ন্যায্য লড়াই করতে যাচ্ছি যে আমাদের এক জায়গায় নিরাপত্তা হুমকি আছে। এজন্য আমরা বিশ্বকাপ খেলবো না বলছি। আমাদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে। করে আমাদের বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হচ্ছে। এই লড়াইটার শেষ আমরা দেখতে চাই। আমরা কোর্ট অফ আরবিট্রেশন এ যেতে চাই। গিয়ে সেখানে হেরে যাই। কোনো ক্ষতি নাই। হার-জিত তো থাকবেই। আমাদের যদি ঠিকমতো প্রেজেন্ট করতে না পারি, হার-জিত থাকবে। যদিও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটা প্রপার প্রেজেন্টেশন, প্রপার প্রস্তুতি থাকলে এই মামলা আমরা সিএসই জিততাম। কিন্তু গতকালকে রাতে বিসিবি কার্যত জানায় দিল তারা কোনো লড়াই-টড়াই করবে না। তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নিছে। আমি জানি না এটা কি বিসিবির বিক্রি হয়ে যাওয়া? যে না, ইন্ডিয়া মেনে নিল যে তোমরা লড়াই করো না। গতকালকেই পিটিআইতে নিউজ আসছে যে যদি বাংলাদেশ কোর্ট অফ আরবিট্রেশনে যায় তাহলে আইসিসি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি জানি না কোনো সমঝোতা হয়েছে কিনা, সেটার জন্য এরকম সিদ্ধান্ত হলো কিনা, নাকি শুরু থেকেই প্ল্যানটা ছিল এরকম যে কিছু লোককে মাতায় নিব, ভারত বিদ্বেষী হাওয়া দিয়ে মাতায় নিব, আসলে ভারতের সঙ্গে লড়াই করব না। আমরা তো ভারতের সঙ্গেই আছি। মাঝখান দিয়ে বিশ্বকাপ যায় যাক, কোনো সমস্যা নাই। প্রতারণা নাকি বিক্রি হয়ে যাওয়া আমি জানি না। কিন্তু এত বড় ক্রাইম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে হয় নাই। আসলেই হয় নাই। দেখেন, এই দেশে কানার ভাই অন্ধ জানতো শুরু থেকে যে এটা পলিটিক্যাল গেম। দুপক্ষই পলিটিক্যাল গেম খেলতেছে। দুপক্ষ বলতে যারা এই যে বিশ্বকাপে যাব না বলতেছে তারাও পলিটিক্যাল গেম খেলতেছে। আর যারা বিশ্বকাপে না গেলে দুনিয়া ধসে যাবে বলতেছে তারাও পলিটিক্যাল গেম খেলতেছে। কেউ সাধু না। কেউ সবাই ফরেস্ট গাম্পের মতো। ওই শুধু দাড়ি লাগায় দৌড়াচ্ছে। আর কিচ্ছু না। আমরা জানতাম যে এই বিসিবি সহ এই পক্ষটা ভারত বিদ্বেষের এই যে জোয়ার চলতেছে, এই আবেগটাকে কাজে লাগায় একটু খুব জোশ আনতে চায়। নিজেদের হিরো সাজাইতে চায়। ওকে, ফাইন। আরেকটা গ্রুপ কারা? তারা হচ্ছে পলিটিক্যালি ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড। ইন্ডিয়ার বিপক্ষে যেকোনো কথা বললে তারা বিরোধিতা করবে। এবং এই রাষ্ট্র, এই সরকার তাদের যেহেতু একটা ইডিওলজি আছে, তারা যা কিছু করবে তার বিরোধিতা করবে। এই ২ পলিটিক্যাল গেম শুরু হইছে। এটা আমরা সবাই বুঝি। আমি বোকা মানুষ, তার মানে এটুকু বুঝবো না তা না। এটা রাস্তার যেকোনো লোকও বোঝে। তারপরেও কেন আমরা এই লড়াইয়ের পক্ষে থাকলাম? কোটি, কোটি মানুষ কেন বিসিবির এই লড়াইয়ের পক্ষে থাকলো? কারণ হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড হলেও কাজটা তো ন্যায্য। কাজটা তো দুর্দান্ত ন্যায্য। আমাদের একটা ছেলেকে ওখান থেকে সিকিউরিটি কজেই, কার্যত সিকিউরিটি কজেই তাড়ায় দেওয়া হয়েছে। আইপিএলে বিশাল অঙ্কের টাকা কিনে তাড়ায় দেওয়া হয়েছে। তাড়ায় দেওয়া হয়েছে। কথাটা মাথায় রাখেন, তাড়ায় দেওয়া হয়েছে। এটা আমাদের লাগে, আমাদের কলিজায় লাগছে রে ভাই। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে লাগছে। আপনারা পলিটিক্যাল গেম খেলছেন। কিন্তু আমাদের এটা লাগছে। কোটি, কোটি মানুষের লাগছে। আমরা মনে করছি ওখানে আমাদের সিকিউরিটি থ্রেট আছে। আসলেই আছে। বাংলাদেশী সন্দেহে মানুষের যে দেশে পিটায় মারা হচ্ছে, সেখানে সত্যি, সত্যি বাংলাদেশী পেলে কি করা হবে বলেন? যেখানে বাংলায় কথা বলার অপরাধে ট্রেন থেকে নামায় মানুষ মারা হচ্ছে, সেখানে আমার সত্যি, সত্যি বাংলাভাষী গেলে কি হবে বলেন? সেখানে সিকিউরিটি থ্রেট আছে, আমাদের টিম যাবে না। এই যে অবস্থান, এই অবস্থান তো ন্যায্য একটা অবস্থান।
এই ন্যায্য অবস্থান পলিটিক্যালি মোটিভেটেড হলেও আমরা তার পক্ষে ছিলাম। আমরা কি চাইছিলাম? আমরা চাইছিলাম ন্যায্য লড়াইটা হবে। সেই লড়াইয়ে আইসিসিতে আমরা জিততে পারবো না, এটা তো একটা গর্ধব বোঝে যে আইসিসিতে সবাই আসলে যেহেতু ইন্ডিয়ার উচ্ছিষ্টভোগী, ইন্ডিয়ান টাকার উচ্ছিষ্টভোগী, ওখানে তো আমরা হারবই। ওখানে আমরা ভোটে হারবো, আমাদের বাদ দেওয়া হবে, স্কটল্যান্ডকে নেওয়া হবে, কোনো কিছু সারপ্রাইজিং না। নাকি আপনারা ভাবছিলেন যে আইসিসি বোর্ড সবাই সবাই সাধু হয়ে যাবে? ফরেস্ট গাম্পকে আপনারাও সাধু ভাবছিলেন, ওখানে আপনারা খুব জিতে যাবেন, তাই না? এরকম ভাবছিলেন, বোকা বোকা কথা ভাবছিলেন। এই লড়াইটা যে কোর্ট অফ আরবিট্রেশনেই যেতে হবে, এটা ফ্রম ফার্স্ট ডে আমি বলে আসতেছি। দেখেন, আমি অত্যন্ত মানে সাথে পাচার না থাকা একজন মানুষ। তারপরেও আমি আবেগে পড়ে ইংল্যান্ডে আমার এই ল নিয়ে যারা কাজ করেন, স্পোর্টস নন ল নিয়ে পরিচিত যারা আছেন, প্রত্যেকটা মেইল করে জানার চেষ্টা করছি যে হোয়াট শুড নেক্সট। তারা যোগাযোগ করে জানাইছেন যে এটা সিএসএই যেতে হবে, সিএসএ যাওয়া ছাড়া উপায় নাই। এমনকি সিএসএ কোন ফার্মগুলো সবচেয়ে বড় মামলা লড়ার, এটা খোঁজ খবর বের করছি। যে আমি জানি আমার কাছে তো কেউ কোনোদিন জানতে চাইবে না, কিন্তু জেনে রাখি, কোনো একটা কন্টেন্টে বলবো যদি কারো কানে যায় এই যে এরা মামলা নিলে এরা জেতে, এদের কাছে যান। আমরা মনে মনে কত দই চিড়ে দিয়ে মাখছি। আর এরা পুরো গেমটা কি করলো দেখেন, এরা ভারত বিরোধিতার একটা জোয়ার তুললো মুখে, মনে মনে আসলে কিছুই না। মনে মনে তারা না বিশ্বকাপ নিয়ে চিন্তিত, না ক্রিকেট নিয়ে চিন্তিত, না জাতীয় দল নিয়ে চিন্তিত, শুধু একটা পাবলিক সেন্টিমেন্ট উস্কায় দেওয়া, একটা পাবলিক সেন্টিমেন্ট উস্কায় দেওয়া। ওই যেমন তামিমরে দালাল বললে পপুলার হওয়া যায়, তেমনি ভারতে খেলতে যাবো না বললে পপুলার হওয়া যায়। এটা যে আমাদের একটা ক্রিকেটিং কোশ্চেন, এই ব্যাপারটাই তারা ভুলে গেল। তারা প্রথমে ঠিকমতো প্রস্তুতি ছাড়া আইসিসি মিটিংয়ে গেল, আইসিসির প্রতিনিধিদের সঙ্গে প্রপার কোনো প্রস্তুতি, নিরাপত্তা বিশ্লেষকের পরামর্শ ছাড়া কথাবার্তা বলল, পর্যায়ক্রমে প্রতি ধাপে অনুমিতভাবে হেরে গেল। ভরসা ছিল যে শেষ পর্যন্ত তারা কোর্ট অফ আরবিট্রেশনে যাবে, গেল না তো, গেল না। গতকালকে রাতে বিসিবি জানায় দিল তারা আইসিসি সিদ্ধান্ত মেনে নিছে। আমি বলি দেখেন, যারা টিটকারি করার পক্ষ তাদের একটু নিশ্চিন্ত করি যে আপনারা জিতে গেছেন, আপনারা জিতে গেছেন। এই দেশের মানে আপনাদের ভাষায় ক্রিকেটের যে ধ্বংস, এটা আর হবে না, কারণ ইন্ডিয়া সন্তুষ্ট হয়ে গেছে। যে মুহূর্তে কালকে বিসিবি জানাইছে যে তারা আইসিসি সিদ্ধান্ত মেনে নিছে, তারা আর কোনো ঝামেলা করবে না, অলরেডি আপনারা জিতে গেছেন। ইন্ডিয়া এখন ঠিক আগামী বছর এখানে সফর করতে আসবে, ইন্ডিয়া যা যা আপনার মাথায় হাত লাগে সব পাবেন। আপনারা ইন্ডিয়া ভক্তরা জিতে গেছেন, কোনো সন্দেহ না। আর আফসোস করেন না, ভুল বাজাইতে পারেন বা আমাদের নিয়ে হাসতেও পারেন, কোনো সমস্যা নেই। আপনারা জিতে গেছেন। এটা যেই পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসবে, আসলে এইসব রেফারেন্স দেখায় আইসিসি চাকরিজীবী, সাবেক চাকরিজীবী প্রেসিডেন্ট, উনি ওনার বোর্ড বাঁচানোর জন্য ইন্ডিয়ার সঙ্গে ঠিক যা যা কোলাবোরেশন করার করে ফেলছেন, ইন্ডিয়ারে সন্তুষ্ট করে ফেলছেন। মাঝখান থেকে এই দেশের কয়েক কোটি মানুষ প্রতারিত হয়েছে, কয়েক কোটি মানুষ তাদের আবেগ বিনিয়োগ করছে, তারা ভাবছিল একটা লড়াই হবে। আমার সবচেয়ে দুঃখ কি জানেন, আমি একটু গ্লোবাল পার্সপেক্টিভে ভাবছিলাম ব্যাপারটা, যে বাংলাদেশের এই যে ক্রাইসিস, এটা ওই অতিরঞ্জিত কথাবার্তা বাংলাদেশ ধসে যাবে অমুক তমুক, এগুলো জীবনেও হবে না। বাংলাদেশে 10-12 কোটি মানুষের ভিউয়ারের মার্কেট, এটা 1 বছর বাদে এমনিতেই সমাধান হয়ে যেত। যদি আমরা এই কেস হেরেও যেতাম, তাও সমাধান হয়ে যাবে, এটা আজ বাদে কাল সমাধান হবেই। ওগুলো নিয়ে আমি বদার ছিলাম না। সর্বোচ্চ ক্ষতি হচ্ছে যে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। আসলেই একটা আসর খেলতে না পারলে এমন কোনো বড় ক্ষতি হয় না, ফলে ওইটা নিয়ে আমি বদার ছিলাম না। আমার মূল ইয়েটা ছিল কি, এই ফার্স্ট টাইম ইন্ডিয়ান আধিপত্য তৈরি হওয়ার পরে আইসিসিতে আমরা জিনিসটাকে গ্লোবাল স্তরে নিতে পারতাম। মানে দেখেন, আপনি যদি গ্লোবাল বিচার করেন, তাহলে কিন্তু গ্লোবাল লোকজন জানে না যে আইসিসিতে কি হচ্ছে। এটা রিয়েলিটি, আমি আপনাকে জেনে বুঝে বলতেছি। শুধু যে ইউরোপ আমেরিকা জানে না তা না, শুধু যে আইওসি জানে না তা না, ইভেন ইংল্যান্ডের যারা সিভিল সোসাইটির লোকজন, অস্ট্রেলিয়ার সিভিল সোসাইটির লোকজন, ওনারাও জানেন না যে আইসিসিতে কি একটা অন্ধকার যুগ, কি একটা বেআইনের শাসন চলতেছে। এটা জানে না, এটা জানানোর একটা চূড়ান্ত সুযোগ ছিল এটা। বাংলাদেশ যদি এই মামলাটা নিয়ে কোর্ট অফ আরবিট্রেশনে যেত, তাহলে এই জিনিসটা পৃথিবীর সব জায়গায় হইচই হতো এটা নিয়ে। বাংলাদেশ হেরে গেলেও এটা নিয়ে টেলিগ্রাফ রিপোর্ট করতো, ইনডেপথ রিপোর্ট করতো, ডিপ অ্যানালাইসিস করতো যে কেন হলো এটা, কেন ইন্ডিয়া পাকিস্তানে যেতে না চাইলে আলাদা করে করা হয়, অমুক তমুক সবাই জিনিসগুলো তুলে আনতো। তাদের রিপোর্টাররা আসতো দুবাইতে, বাংলাদেশে এসে জিনিসগুলো নিয়ে বড় বড় রিপোর্ট হতো। পৃথিবীর সিভিল সোসাইটি পড়তো, ওমা ক্রিকেট অর্গানাইজেশনের নামে পৃথিবীতে এরকম একটা কালো কানুনের দেশ চলতেছে, এরকম একটা জঙ্গলের আইন চলতেছে। এই জিনিসটা দরকার ছিল। আমাদের সামনে সুযোগ ছিল বৈশ্বিক নায়ক হওয়ার,
শুধু যে আমরা আমাদের স্বার্থে লড়াই করতেছিলাম বা এই লড়াইটা আমাদের স্বার্থে ছিল তা না। এটা ক্রিকেটীয় একটা লড়াই ছিল। ক্রিকেটকে বাঁচানোর একটা লড়াই ছিল। ওনারা এসব কিচ্ছু মাথায় নেন নাই। আজকে সকালে আমি সারাটা রাত ঘুমাতে পারি নাই। আজকে আমি বুঝতেছি ওনাদের মাথায় এগুলা কিচ্ছু ছিল না। ওনারা শুধু পলিটিক্যাল গেম খেলতে চাইছেন। এই বিসিবির মধ্যে ৩-৪ টা গ্রুপ, একটা গ্রুপ কাজ করতে না পেরে কালকে রাতেই পদত্যাগ করছে কয়েকজন। তারাও এইসব বিরক্তিতে চলে গেল। এই ইশতিয়াক সাদেকের মতো মানুষ চলে গেলেন। আর বাকিরা হচ্ছে শুধু ভাগাভাগি এগুলা নিয়ে ব্যস্ত থাকলো। কেউ এই সরকারকে সন্তুষ্ট করা, কেউ নেক্সট যে সরকার আসতে পারে তাদেরকে সন্তুষ্ট করা, কেউ আবার পুরনো অ্যাফিলিয়েশন মানে যে সরকার পতিত সেই সরকারের পক্ষ পারপাস সার্ভ করা। এইসব স্বার্থ নিয়ে এরা ব্যস্ত ছিল। আর বুলবুল ভাই সহ বোর্ডের কয়েকজনকে নিয়ে ব্যস্ত ছিল যে নতুন সরকার আসলে এই বোর্ড তো ভেঙে দেওয়ার চেষ্টা করবে পলিটিক্যাল গভর্নমেন্ট। ফলে নানা রকম গেম করতে হবে, নানা রকম করে মানুষকে ব্যস্ত রাখতে হবে আর গোপনে আইসিসির সন্তুষ্ট রাখতে হবে যাতে আইসিসি ওই সময় তাদের প্রোটেক্ট করে। আইসিসি যাতে বলে নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া যাবে না। মানে এরা সবাই যার যার স্বার্থ দেখছে। কেউ দেশটারে দেখতে চায় নাই, কেউ ক্রিকেটটারে দেখতে চায় নাই। মাঝখান থেকে আমাদের বিশ্বকাপ খেলা হলো না। সেটা নিয়ে আবারও বলি আমি মারাত্মক দুঃখিত না। মাঝখান থেকে আমাদের যে বিশ্বকাপ খেলা হলো না এটা নিয়ে আমি মারাত্মক দুঃখিত না। আমি দুঃখিত, পুরো একটা দুঃখিত শুধু না, মানে আমি রীতিমতো প্রতারিত এবং এই দেশের কোটি মানুষের সঙ্গে যে অন্যায়টা করা হলো, এই আর মামলা করব না এই কথা বলার ভেতর দিয়ে এটাতে আমি মানে রীতিমতো মনে করতেছি যে আমাদেরকে জুতো দিয়ে বাড়ানো হলো এই দেশের মানুষকে। যে একটা লড়াই আপনারা করলেন না, একটা লড়াই করলেন না। লড়াইয়ের স্বপ্ন দেখায় মানুষকে রাস্তায় নামায় ক্রিকেটারদের বঞ্চিত করে আপনারা শেষ পর্যন্ত লড়াইটা করলেন না। মানে সেম। এর চেয়ে বড় লজ্জার, এর চেয়ে বড় ক্রাইমের আর কিছু হয় না। শোনেন ক্রিকেট আর ওই যে বললাম যে ক্রিকেট ঠিক হয়ে গেল। কালকে রাতে আপনারা যে মুহূর্তে ওই সিদ্ধান্ত নিয়েছেন শুধু বিশ্বকাপটা মিস করা ছাড়া আর কোনো সমস্যা হবে না। আবার ২ মাস পর থেকে সব আপনারা ঠিকঠাক মতো পাবেন। আপনাদের কোনোদিন আপনার সমস্যা হবে না। শুধু ইতিহাসে দাগ থেকে গেল যে আপনারা কত বড় প্রতারণা করলেন। সেটা কি ইন্ডিয়ার ওই যে হুমকি তোমরা কোর্ট অফ আরবিট্রেশনে গেলে আর জীবনেও তোমাদের সাপোর্ট দিব না ওইটাতে বিক্রি হলেন? নাকি শুরু থেকেই এই প্রতারণার চক্রে ছিলেন? এখনো আমি জানি না। তবে এটুকু বুঝলাম যে আপনারা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে, ক্রিকেটের সঙ্গে এবং মানুষের সঙ্গে, সবচেয়ে বড় কথা মানুষের সঙ্গে যে প্রতারণা করলেন এর কোনো ক্ষমা হয় না। এই ইতিহাসে লেখা থাকবে। আমরা তো কিছু করতে পারব না। আমরা খুবই মানে অসহায় মানুষ। ওই ফরেস্ট গাম্পের পিছনে দৌড়াতে থাকা ওই বলদগুলো। আমরা নিতান্ত গাধা, বলদ বলে আপনাদের পেছনে দৌড়াইছিলাম। আমাদের কিছু করার সামর্থ্য নাই। বলদের মতো তাকায় আছি এখন। কিন্তু অভিশাপ দিয়ে রাখতেছি যে এর জন্য আপনাদের ভুগতে হবে। কোনো একদিন আপনাদের ভুগতে হবে। আপনাদের গায়ে সারা জীবন এই কালির দাগটা লাগিয়ে থাকবে যে আপনারা একটা মিথ্যা যুদ্ধের প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্রিকেটের এরকম একটা চরম কলঙ্ক করে রাখলেন। ধন্যবাদ সবাইকে।